নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকদিন আগে পার্ক স্ট্রিটে অক্সফোর্ড বুক স্টোরে আমি গিয়েছিলাম টানা ফ্রেঞ্চের দ্য হান্টার বইটা পাওয়া যায় কিনা দেখতে। সেখানে আমার এক দিল্লি নিবাসী প্রবীণ সাংবাদিকের সঙ্গে দেখা। তিনি বোধহয় কোনো অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। কথা ও কথা নানা বিষয় নিয়ে আলোচনা হলো, রাজ্যের রাজনীতি নিয়ে, সর্বভারতীয় রাজনীতি নিয়ে আলোচনা হলো। তা তিনি হঠাৎ করে বললেন যে দিল্লিতে একটা জল্পনা খুব তুঙ্গে। আমি বললাম কিরকম জল্পনা? তা তিনি বললেন যে কেন কেন্দ্রীয় হস্তক্ষেপ হতে পারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। আমি তাকে বললাম কি করে কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে? কেন্দ্রীয় হস্তক্ষেপ হলে তো তৃণমূল কংগ্রেস শহীদের মর্যাদা পাবে, এবং বিজেপি তো কেন্দ্রীয় হস্তক্ষেপের বিরোধী। তখন ভদ্রলোক বললেন যে কথাগুলো, সেটার যে যুক্তি আছে সেটা আমি অস্বীকার করতে পারি না। কি হবে কি হবে না, দিল্লিতে এরকম অনেক রকম গুজব ছড়ায়, শেষ পর্যন্ত সেটা বাস্তব হবে কিনা সেটা এই মুহূর্তে বলার জায়গায় নেই। তিনি বললেন যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা নির্বাচন কমিশন সারা দেশে করবে। সংবিধানের 324 এবং 326 ধারা কেউ যদি পড়ে দেখে তাহলে সে বুঝতে পারবে যে নির্বাচন কমিশনকে সংবিধান প্রভূত ক্ষমতা দিয়েছে নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন করা, এবং 1950 সালে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের বিভিন্ন ধারায় নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। এখন আমাদের রাজ্য সরকার কি করছে? বলছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, একটা নাম যাতে বাদ না যায়, বাদ গেলে বাংলার মানুষ প্রতিবাদ করবে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলেছিলেন যে একটা নাম যাতে বাদ না যায়, বিএলওদের দেখতে হবে। বিএলওরা রাজ্য সরকারের কর্মচারী, নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি। শুধুমাত্র নোটিফিকেশন জারি হওয়ার পর গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যায় প্রশাসন, কিন্তু পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 তার বিভিন্ন ধারায় পরিষ্কার ব্যাখ্যা দেয়া আছে যে ভোটার তালিকা সংশোধন পরিমার্জনের সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত আধিকারিকেরা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, ডেপুটেশনে আসে। তাদের বেতন রাজ্য সরকার দেয়, কিন্তু তাদের কি বলবো দায়িত্ব কর্তব্য আনুগত্য পুরোটাই নির্বাচন কমিশনের কাছে। এখন যা পরিস্থিতি, তাতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে সম্পাদন করা কার্যত অসম্ভব, পরিস্থিতি অনুকূলে নয়। সিইওর দপ্তর সরাবার জন্য সিইও মুখ্য সচিবকে বারবার চিঠি দিচ্ছেন, মুখ্য সচিব জবাব দিচ্ছে না। জাতীয় নির্বাচন কমিশন চাইছে রাজ্যের সিইওর দপ্তরকে রাজ্য প্রশাসনের প্রভাব থেকে মুক্ত করতে। ভারতবর্ষের সব রাজ্যে এটা আছে, শুধু পশ্চিমবঙ্গে নেই। তারপর বিএলওদের ধমক দিচ্ছেন, চমক দিচ্ছেন প্রশাসনের প্রধান, ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, বলছেন যে তোমরা রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকারের কাজটাই তোমাদের অগ্রাধিকার। বলছেন একটা নামও যেন বাদ না যায়। ছোটবাবু বলছেন বাদ দিয়ে দেখো, মানুষ বুঝে নেবে। এগুলোতে ধমকানি চমকানি। এবং এই সরকার তো কমিশনকে সাহায্য করবে না। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আপিল টাস্ক, সেটা সম্পাদন করার জন্য রাজ্য প্রশাসনের সক্রিয় সহযোগিতা এবং পরিকাঠামোগত সহায়তা প্রয়োজন। পদে পদে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে যদি বাধা দেওয়া হয়, তাহলে কি সাংবিধানিক প্রতিষ্ঠান চুপ করে বসে থাকতে পারে? ধরুন নির্বাচন কমিশন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ করতে গিয়ে প্রবল বাধার মুখে পড়ল। তারা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান তাদের প্রভূত ক্ষমতা দিয়েছে। আমরা তো চাইবো একটা নির্ভুল ভোটার তালিকা হোক, প্রকৃত ভারতীয় নাগরিক যাদের ভোটাধিকার
হয়েছে তারা যেন ভোট দিতে পারেন, আর অবৈধ অনুপ্রবেশকারীদের নাম যেন তালিকা থেকে বাদ যায়, মৃত ভোটারদের নাম যাতে বাদ যায়, এগুলো তো আমরা চাইবো। নির্ভুল ভোটার তালিকায় ভোট হোক, নিরপেক্ষ অবাধ রক্তপাতহীন ভোট হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। কিন্তু এই কাজে নির্বাচন কমিশন যদি বাধাপ্রাপ্ত হয়, সাংবিধানিক প্রতিষ্ঠান, দেশের সাংবিধানিক প্রধানকে মহামান্য রাষ্ট্রপতি, তাকে যদি নির্বাচন কমিশন বলে আমার সাংবিধানিক দায়বদ্ধতা পালন করতে পারছি না পশ্চিমবঙ্গ সরকারের সর্বত অসহযোগিতার জন্য, তখন রাষ্ট্রপতি কি চুপ করে বসে থাকবেন? তিনি তো সংবিধানের প্রধান, রক্ষাকর্তা। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তখন রাষ্ট্রপতি ব্যবস্থা কি নেবেন না? এমনও হতে পারে যদি রাজ্য প্রশাসন চূড়ান্ত অসহযোগিতা করে, এবং করবে, মর্নিং শোজ দ্য ডে, তখন রাষ্ট্রপতি যদি চান রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যেতে পারে, এবং তখন কেন্দ্রীয় সরকারও সুপারিশ করে দেবে যে সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করতে পারছে না। একটা সংবিধান হাতে নিয়ে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে দিচ্ছে না। এই সরকার তো সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছে, তারা যদি নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দেয়, সেটা সংবিধানের অবমাননা। এবং নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে যদি এই বিষয়টা জানায়, তো রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের মত চাইতেই পারেন, এবং কেন্দ্রীয় সরকার তখন যদি মনে করে যে এই সুষ্ঠুভাবে এসআইআর করার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হোক, এবং রাষ্ট্রপতি শাসনের মধ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তারপরে নির্বাচন হবে। মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা রাষ্ট্রপতির শাসনের মধ্যে হবে, তারপর নির্বাচন হবে, তারপর নতুন সরকার আসবে। এটা হতে পারে। এই গুজব, গুজব বলবো না, জল্পনা বলবো। আমাকে যিনি বললেন, আমি তারপরেও অনেকের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন ব্যুরোক্র্যাট, সাংবাদিক, মমতা প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তি, তারা বলছেন হ্যাঁ, রুল আউট তো করা যায় না যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে যদি কাজ করতে বাধা দেয় রাজ্য সরকার, তখন তো রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতেই পারেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইতেই পারেন যে এই সংকট থেকে বেরোনোর পথ কি। কারণ এসআইআর হবেই হবে, হতে পারে কেন্দ্রীয় হস্তক্ষেপ, রাষ্ট্রপতির শাসন, এবং সেই রাষ্ট্রপতির শাসনেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে ভোট হবে। সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিরোধীরা যতই চেঁচাক রাষ্ট্রপতি শাসন না কেন্দ্র করবে না, কারণ বিজেপির সরকার এক্সেপ্ট মণিপুর এবং জম্মু কাশ্মীর কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করে, এবং তারা শহীদের মর্যাদা দিতে চাইছে না। যে বিজেপি নেতারা দাবি করতে শুরু করলো রাষ্ট্রপতি শাসন, আইন শৃঙ্খলা ভেঙে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় লুপে নেবেন, আমাকে শহীদ করেছে। আমি একজন মহিলা, একেবারে গ্রাসরুট লেভেল থেকে উঠেছি, সিপিএম কে হারিয়েছি, বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছি, এরা সহ্য করতে পারছে না বাংলাকে, এরা ভয় পায়, তাই দেখো অগণতান্ত্রিক পথে রাষ্ট্রপতি শাসন জারি করেছে। সিম্প্যাথি পেয়ে যাবেন, শহীদের মর্যাদা পাবেন, সেটা কখনো কেন্দ্র করতে দেবে না, যতই এখানকার বিজেপি নেতারা লাফা। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান যদি রাষ্ট্রপতিকে বলে যে আমরা আমাদের সংবিধান যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার বলে তো আমরা ভোটার তালিকা সংশোধন করছি, সেটা আমরা করতে পারছি না রাজ্য সরকারের অসহযোগিতার জন্য, তখন রাষ্ট্রপতিকে চুপ করে বসে থাকবেন? এরকম পরিস্থিতি হলে তিনি কেন্দ্রীয় সরকারের মত জানতে চাইবেন, এবং কেন্দ্রীয় সরকার, আমি চোখ কান বুঝে বলে দিতে পারি, এই পরিস্থিতি হলে রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দেবে। তাই যে জল্পনা ক্ষমতার অলিন্দে চলছে, সেই জল্পনাকে আমি নিছক জল্পনা বলতে মানতে রাজি নই। পরিস্থিতি যদি সেই দিকে গড়ায়, তাহলে কেন্দ্রীয় হস্তক্ষেপ বা রাষ্ট্রপতি শাসন হতেই পারে। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক, জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি অমিতাভ দত্তর সঙ্গে। কি বলছেন অমিতাভ বাবু, শুনুন।
অমিতাভদা 65 লক্ষ নাম বাদ গেছে, মানে প্রাথমিক পর্যায়ে। এখন তো 1 মাস ধরে চলবে তালিকা সংশোধনের কাজ, কিন্তু রাজ্যের শাসক দল যেরকম আতঙ্কিত হচ্ছে, নির্বাচন কমিশন বলছে যে দপ্তর পরিবর্তন করতে হবে, স্থানাভাব হচ্ছে, পার্কিং এর জায়গা পাচ্ছে না, 3বার চিঠি দিয়েছে, তা সত্ত্বেও কিছু করছে না। বিএলও দের থ্রেট করছে মুখ্যমন্ত্রী, ডিএম দের সঙ্গে বৈঠক করলেন, মোবাইল ফোন অ্যালাউড হলো না। এত ভোটে জিতেছে লোকসভায়, 44 লক্ষের পার্থক্য, তা সত্ত্বেও এটা নিয়ে এত আতঙ্ক কেন? দেখুন, যেটা দেখা গেছে এখনো এটাই আর যে সেটা হলো বহু লোক তো মারা গেছে, প্রায় 22.5 লাখ লোক মারা গেছে। এবং অনেকেই বলছে যে আমরা তো বছরের পর বছর আমার বাবা মায়ের নাম ভোটার লিস্টে দেখে আসছি, কিন্তু বাবা মার ভোট দেবে করতে, তারা তো মারা গেছে অত সালে তত সালে সব বলছি। তাহলে তাদের নামগুলো তো থাকার প্রয়োজন নেই। আর প্রায় 37-37 লাখ ভোটার পার্মানেন্টলি বিহারে যারা অন্য রাজ্যে গিয়ে সেটেল হয়ে গেছে, তারা আবার সেখানকারও ভোটার হয়েছে। তাহলে ধরুন দিল্লি, মহারাষ্ট্র, এইসব তো বিভিন্ন জায়গা, পশ্চিমবাংলারও বিভিন্ন জায়গায় বিহারের লোকেদের একেবারে ঘনবসতি আছে সেই জায়গায়। তো সেই জায়গাগুলো এবং নর্থ ইস্টে তারা তো আমরা অনেক সময় দেখি যে পশ্চিমবাংলা থেকে ভোটের সময় বিহারের লোকেরা তারা চলে যাচ্ছে বিহারে ভোট দিতে। এখানে ভোটার লিস্টে যদি নাম থাকে আর তাদের যদি ইলেকশন কমিশন পয়েন্ট আউট করে শুধু একটা জায়গায় একটা রাজ্যের ভোটার হিসেবে চিহ্নিত করে, তাহলে তার ভিতরে কোনো সমস্যা সুপ্রিম কোর্ট দেখেনি। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে একদম পরিষ্কার, বলছে যে আপনারা কোনো লোককে বাদ দেবেন না, জেনুইন ভোটার যেন কোনো রকম ভাবে বাদ না পড়ে। এবং রাজনৈতিক দলগুলোকে বলেছে যে আপনারা সবাই ভলেন্টিয়ার হিসাবে কাজ করুন, যাতে কোনো দুর্বল শ্রেণীর মানুষ যে ইলেকশন কমিশনকে অ্যাপ্রোচ করতে পারছে না, আপনারা তার পাশে দাঁড়িয়ে তার ভোটটা যাতে এনলিস্টেড থাকে বা হয় বা কাটা না যায় সেটার দিকে নজর রাখেন। দেখুন, আমি মনে করছি না তৃণমূল আতঙ্কিত হয়েছে, এটা আমি মনে করছি না। এটা দেখো, এখন পশ্চিমবাংলার রাজনীতিটা সম্পূর্ণ ভিন্ন রূপে চলছে, সম্পূর্ণ ভিন্ন রূপে। এখন রাজনৈতিক নেতৃত্বে যারা রয়েছে, ধরুন সর্বোচ্চ নেত্রী পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী, তিনি শাসক দলের চেয়ারপারসন, তিনি বিরোধী দলের ভূমিকাও পালন করছেন। আপনাদের যদি আমি উদাহরণ দেই, এই ইয়েতে আর্জি করে মেয়েটিকে ওই রকম ভাবে হলো, উনি রাস্তায় বের করলেন, লোকে বলছে বিচার চাই, মুখ্যমন্ত্রী বিচার চাই বলে নামছেন, উনি কার কাছে বিচার চাইছেন? তাহলে যে ইস্যু ভিত্তিক রাজনীতি করে মানুষকে একটা গোলমালের মধ্যে ফেলে দেওয়া, এটা তো পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা, এই যে একটা ইস্যু তৈরি করে, পলিটিক্যাল পার্টির তো কোনো গঠনমূলক ভূমিকা আছে। এখন তো আমি গত 20 বছরে কোনো রাজনৈতিক দলের দেখি, এই যে ধরুন ফরেন পলিসি নিয়ে কথা বলা রাজনৈতিক দল, অর্থনৈতিক পলিসি নিয়ে কথা বলা, একটা উন্নয়নের একটা রোড ম্যাপ দেওয়া, বা বিভিন্ন কোনো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো রেজুলেশন হচ্ছে, তারা বলছে, মানুষের সামনে আসছে, এমন কিচ্ছু দেখা যাচ্ছে না। কোন সেন্ট্রাল, স্টেট, বিভিন্ন রাজ্যে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। ইস্যু নিয়ে ধরুন বিহারেও যে প্রশান্ত কিশোর যে বলছে, ইস্যু নিয়ে বলছে যে কেজরিওয়াল, যোগেন্দ্র যাদব ইত্যাদিরা আসার পর থেকে এরা তো বলছে যে কোনো চিন্তা ভাবনার দরকার নেই, ইস্যু ভিত্তিক রাজনীতি করো। তাহলে ইস্যু যখন এসছে এফআইআর, তখন বিজেপি বা আদার্স বিরোধী দল তারা যেরকম হল্লা করবে, পশ্চিমবাংলায় তারা বিরোধী, কেন্দ্রে তারা পক্ষে, আবার এখানে যারা শাসক দল কেন্দ্রে তারা বিপক্ষে, তারাও হল্লা করবে। এখন হল্লার রাজনীতি চলছে। আমি আতঙ্কিত হয়েছি, আমি এটা একদমই না। তাহলে বিএলওদের চমকাচ্ছেন এটা কি? এটা তো উনি তো বিরোধী নেত্রী থাকাকালীন গিয়ে পুলিশকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চড়চাপড় মেরেছে। এখনো উনি যেগুলো ওই মিটিং করেন, যেগুলো হচ্ছে ওর ওই প্রশাসনিক মিটিং হয়, সেই মিটিং গুলো কোনো গঠনমূলক কাজ দেখেছেন? প্রশাসনিক মিটিং কি সকলের রাস্তার মাঝখানে মাইকে নিয়ে
চিৎকার চেঁচামেচি গালিগালাজ করে কি প্রশাসনিক মিটিং হয়? ও তো ঘরের ভিতরে অত্যন্ত সংবেদনশীল জায়গা সেটা। পশ্চিমবাংলার মানুষ 12 বছর 13 বছর ধরে এইসব জিনিস দেখে আছে, কিছু তো করার নেই। হ্যাঁ, তাহলে এই ধমক চমকের রাজনীতি এই ধ্বংসাকে দেখুন পশ্চিমবাংলা অদ্ভুত জায়গায় আছে, বিরোধী এবং শাসক দুজনেই দুজনকে ধ্বংসে যাচ্ছে, চলতে যাচ্ছে। আজকে আজকে যা পরিস্থিতি হয়েছে পশ্চিমবাংলা, এটা তো আর কহতব্য নয়। এই বর্ষার পরে প্রত্যেকটা জায়গায় খালি প্রত্যেকটা রাস্তার উপর দিয়ে নদী নালা বয়ে যাচ্ছে, মানুষ কি অবর্ণনীয় দুর্দশায় রয়েছে বিভিন্ন জায়গা থেকে। কোনো রাজনীতি হচ্ছে এগুলো তো মানুষের কাছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন। তিনি রিচ করে যাচ্ছেন পাবলিকের কাছে। যদি বিরোধী রাজনৈতিক দলের ইনফ্রাস্ট্রাকচার না থাকে যে তারা পাবলিকের কাছে রিচ করতে পারবে, শাসক দল তার প্রশাসন নিয়ে, শাসক দলের কর্মী এবং প্রশাসন একত্রিত যদি মানুষের কাছে রিচ করে, তাহলে ভোট যুদ্ধে এক ঘন্টা কিন্তু তারা থাকবেই। যে লোকের সাথে রেগুলার মানুষের যোগাযোগ হচ্ছে, দেখছে, কথা বলছে, তার কিন্তু কাজ হোক না হোক, তাহলে এর মাধ্যমে কিন্তু ভোটের সময় যে ম্যানিপুলেট করার জায়গাটাও থাকে ইন্ডিভিজুয়াল ভোটারকে, পরিবারকে, সেটা তো তাদের সুবিধা হচ্ছে। আননোন লোক তো ম্যানিপুলেট করতে পারে না। তবে এইগুলো টেকনিক তো তৃণমূল কংগ্রেস এইগুলো তো তারা জানে, তারা করে আসছে। বিরোধীরা যদি রাজনৈতিক গুণন থাকতো তাহলে তো এই জিনিসটা মাটিতে পরস্পরের সাথে একটা প্রতিযোগিতায় চলে যেত, সেটা তো নেই। নিচটা তো ফাঁকা হয়ে আছে, সেখানে শুধুমাত্র শাসক। আমার শেষ প্রশ্ন, বিহারে এসআইআর এ 65 লক্ষ নাম আপাতত বাদ গেছে, পশ্চিমবঙ্গে আপনার কি অভিজ্ঞতা বলে কত নাম বাদ যেতে পারে? না, প্রচুর নাম বাদ যাবে। দেখুন এখন ভ্যালিড নাম কিছু বাদ যাবে, ইনভ্যালিডে বাদ যাবে। যদি এইসব কাণ্ড কারখানা হলে যারা দুর্বল শ্রেণীর মানুষ, গরিব মানুষ থাকছে না বা কোথাও ভোটার লিস্টে নামই নেই, এমন লোক ক্ষতিগ্রস্ত হবে। তাই জন্য সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত প্রাণীনযোগ্য। আমরা সবাই তাকে স্বাগত জানানো উচিত। তারা রাজনৈতিক দলগুলোকে হল্লা চিল্লার বাইরে চেঁচামেচি না করে এবং শুধুমাত্র উৎপাত না করে রাজনৈতিক দলগুলোকে বলছে যে আপনার ভলান্টিয়ারের কাজ করে। আজকে 1 মাস ধরে সময়টা আছে, সুপ্রিম কোর্ট কি বলেছে? যদি আমার সামনে কয়েকটা এরকম উদাহরণ আসে জেনুইন ভোটার কাটাকাটি, তাহলে কিন্তু পুরো এসআইআর বাতিল করবে। ইট ইজ নট এ থ্রেট, ইট ইজ আ স্ট্যান্ড বাই দ্য সুপ্রিম কোর্ট। আজকে খুব দুঃখজনক ভাবে, হতাশাজনক ভাবে বলতে হচ্ছে, সারা ভারতবর্ষে ইনক্লুডিং পশ্চিমবাংলায় দেশ কিন্তু প্রশাসন চালাচ্ছে না, চালাচ্ছে তো জুডিশিয়ারি। সুপ্রিম কোর্ট অনেক অবজারভেশন করে কিন্তু রায়ে সেটা লেখা থাকে না। আর সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজকর্মে সুপ্রিম কোর্ট এভাবে হস্তক্ষেপ করবে না। সেটা করুক না করুক আমি বলতে পারছি না। সুপ্রিম কোর্ট যেটা বলেছে আমি সেটাই উদ্ধৃত করেছি। বলছে যদি জেনুইন ভোটার বাদে যাওয়ার যদি এরকম বুড়ি কিছু আমার সামনে নিয়ে আসুন, উনি তো বলেছেন কিছু নিয়ে আসুন জেনুইন ভোটার কাটা গেছে বিহারে, সেটা পশ্চিমবাংলায় বলবো যে জেনুইন ভোটার, আমি ভোটার, আমাকে স্যার ভোট দিতে দিচ্ছে না। এখন এটা এত বড় একটা প্ল্যাটফর্ম ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যখন তুলে দিয়েছে, সুপ্রিম কোর্টের ভূমিকা তো সব জায়গায় ভালো না, অনেক দক্তারজনক ভূমিকাও আমরা দেখেছি। এটা ভবিষ্যৎ এইগুলো বলবে, আধুনিক বলা যাবে না ইত্যাদি। কোর্টের রায়কে আপনি সবসময় চ্যালেঞ্জ করতে পারবেন, চ্যালেঞ্জ না করার কোনো দরকার নেই। এরকম বহু রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্বীকার করার পরে তিনি পার্লামেন্টে চলে গেছে। এইসব ভয়ানক কাণ্ড ভারতবর্ষে ঘটেছে, কিন্তু সেটা বড় কথা নয়। যেটা মূল কথা দাঁড়াচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন প্ল্যাটফর্মটা দিয়েছে যে আমার কাছে নিয়ে আসে, দেখাও যে কোনো জেনুইন ভোটারের নামটা বাদ গেছে, যদি বাদ যায় তাহলে আমরা বুঝবো। আর যদি ভুড়ি ভোটার লিস্টের নাম তোমরা যদি কেটে বাদ দিয়ে দাও, তাহলে সেই এসআইআর কে আমরা বাতিল করে দেবো, এই লিস্টটাকেই আমরা নালিফাইড, ইনভ্যালিড ঘোষণা করে দেবো। এটা প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে পারছে না তা নয়। সুপ্রিম কোর্টের অধিকার আছে যে প্রশাসন যদি বেআইনি ভাবে কাজ করতে, সুপ্রিম কোর্ট দেখবে না তো কে দেখবে? আজকে পশ্চিমবাংলায় যে জুডিশিয়ারি ভার্সেস গভর্নমেন্ট তৈরি হয়েছে, গভর্নমেন্ট তো 99% কেসে লকে ফ্লাউট করে কাজ করেছে। কিন্তু প্রত্যেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, 1, 2, 3, 4 করে দিয়ে যাওয়া যেতে পারে। এটাও এসআইআর সম্পর্কে বলেছে। তাই জন্য এখন এই মুহূর্তে
এসআইআর সম্পর্কে কনক্লুশনে যাওয়াটা খুব কঠিন যতক্ষণ না 1 সেপ্টেম্বর হচ্ছে। আর পশ্চিমবাংলায় কোনো আইডিওলজি বেস পলিটিক্স নেই, কোনো ডেভেলপমেন্ট বেস পলিটিক্স নেই, কোনো দিক নির্দেশিত রাজনীতি করার মতো কোনো লোক নেই। খালি চেঁচামেচি, গালাগালি। কেউ রাস্তায় জয় বাংলা বলবে, কেউ রাস্তায় জয় শ্রীরাম বলবে। মানুষ এই খাদা খন্দর পড়ে থাকবে। আগে শুধু সল্টলেকটা ছিল বৃদ্ধাশ্রম, এখন পুরো কলকাতাটা বৃদ্ধাশ্রম হচ্ছে। এবং আজকে সারা ভারতবর্ষে বাঙালি অবজ্ঞা, অবহেলা এবং অত্যন্ত মানে একটা মানে ঘৃণিত জাতিতে পরিণত হয়ে গেছে। এটা আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ, নমস্কার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.